তো বলছি, আবারও বলছি, ইউ আর অ্যাডাল্ট লার্নার্স, যদি মনে হয় ইম্পর্টেন্ট মনোযোগ দাও, নয়তো তুমি ইউ ক্যান টেক লিভ। হ্যাঁ, প্রাইমারি স্কুলে বাচ্চাদের থ্রেড দেওয়া যায়, বাট তোমাদেরকে না। ওকে, হোয়াটসঅ্যাপে দেখো আমি কিছু টপিক দিয়েছি, সবাই সবাই হোয়াটসঅ্যাপে দেখো আমি কিছু টপিক দিয়েছি। এই টপিকগুলো অ্যাবসলিউট কিছু না। হ্যাঁ, ইভেন এই টপিক থেকে ভেবে নিও না যে একটা এসে পড়ছে, আবার আসতেও পারে। ব্যাপারটা হচ্ছে এরকম, কুইজে আসতে পারে, ফাইনাল আসতে পারে, বাট এই টপিকগুলো আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করছি তোমাদেরকে দেখানোর জন্য। আমরা আগের দিন শিখছি যে রাইটিং কি, কেমনে কি, বাট এবার শিখবো কেমনে তুমি এটাকে লিখবা, কিভাবে তুমি মার্ক আমার কাছ থেকে হাসিল করে নিবা, আইএলস দিলে এক্সামিনারের কাছ থেকে বা ট্রেনারের কাছ থেকে কিভাবে নেবে। ঠিক আছে, টপিক এখানে মনে হয় 6টা টপিক আছে, তাই না? 5টা টপিক। 5টা। আচ্ছা আচ্ছা, এবার এখানে একটু স্ক্রিনে দেখো। স্ক্রিনে আমরা আগের দিন বলছিলাম অপিনিয়ন এসে থাকে, ডিসকাশন এসে থাকে, প্রবলেম সলিউশন থাকে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে থাকে, প্লাস ডাবল কোয়েশ্চেন এসে থাকে। হ্যাঁ, দ্যাট মিনস সবকিছুই অপিনিয়ন বেসড না, সবকিছুতেই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং টাইপের থাকবে, বাট নট এভরিথিং ইজ আস্কিং ফর ইয়োর অপিনিয়ন। এখানে অন্য কিছু চাইতে পারে। হ্যাঁ, তৌহিদ, মাইক্রোফোন অফ। ওকে, সো এখানে যে টপিকগুলো দেখছি, আমি হাতে ফোনটা রেখো। হ্যাঁ, আমি তোমাকে প্রথমে বলছি, তোমরা যাও হচ্ছে 4 নম্বর, 1 2 3 4। Some people feel that with the rise of artificial intelligence, computers of teachers, to what extent do you agree or disagree with this statement? আমি একবার পড়লাম, এবার পড়বে হচ্ছে সুমাইয়া সাদাত। What is your full name? Alpana. Alpana. Sumaya said Alpana, please read that. 4 number. Some people feel that. ম্যাম, ওই লিংকটার ভিতরে ঢুকবো, ঢুকে তারপরে বলবো। কোনো লিংক না বাবা, হোয়াটসঅ্যাপে এইমাত্র কিছু টপিক দিয়েছি। ও মাই গড, কিল মি। জি ম্যাম, সাম পিপল বিলিভ টুডে দ্যাট পিপল। ওকে, আর ওইটা না, 4 নম্বরটা। Some people feel that with the rise of artificial intelligence, computers and robots will take over the roles of teacher. To what extent do you agree or disagree with the statement? আচ্ছা, হট না, হোয়াট। হট তো গরম, এই চটি হট। হোয়াট, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? ওকে, এবার হচ্ছে তুমি বাংলা বলো যেটা বুঝলে। দেখো আমি আবার বলি, আজকে আমরা শিখবো টাস্ক অ্যাচিভমেন্ট এবং কোহেরেন্স এন্ড কোহেশন। ঠিক আছে, টাস্ক অ্যাচিভমেন্ট মানে কি, তুমি প্রশ্ন বুঝে লেখা। তাহলে বলো প্রশ্নটা বুঝে তুমি কি বুঝলে, এবং টপিকটা না, একদম তুমি শুরু থেকে পড়ো। ইউ শুড স্পেন্ড, ওই থেকে পড়ো বাংলা করে করে। ইউ শুড স্পেন্ড about 40 minutes on these tasks. Write about the feeling topic. Feeling topic এবার following topic. You should spend about 40 minutes on this task. মানে তোমার at least 40 মিনিট এই টাস্কে তোমাকে স্পেন্ড করতে হবে, এটা ওরা বলছে। Write about the following topic, মানে ফলোইং টপিকটা সম্বন্ধে লিখতে হবে। ওকে, এবার টপিকটার বাংলা কি দাঁড়াচ্ছে? কিছু মানুষ এটা মনে করে যে কোনো কিছু কিছু মনে করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার রোবটে মানে দেখো প্রশ্ন বুঝতে সময় লাগে। বলো। জি মিস, ডু ইউ থিংক সাম পিপল বিলিভ? আচ্ছা আচ্ছা, কিছু মানুষ মনে করে যে এই যে আর্টিফিশিয়াল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, কম্পিউটার, এগুলো রাইজ এত হচ্ছে,
এই জিনিসগুলো একদম টিচারের রোলকে টেক ওভার করবে। টেক ওভার করা মানে হচ্ছে টিচারের জায়গাটা নিয়ে নেবে। যেহেতু সবকিছু আমরা অনলাইনে পাচ্ছি, এআই আমাদের সব উত্তর দিচ্ছে, তাহলে মানে টিচারকে কেন লাগবে, টিচারের রোলটা নিয়ে নেবে। এটা একটা সিম্পল স্টেটমেন্ট দিছে, এখানে কিন্তু কোনো ডাবল স্টেটমেন্ট দেয় নাই। কিছু মানুষ এটা মনে করে, কিছু মানুষ ওটা মনে করে, এমন কিছু বলে না। একটা সিম্পল স্টেটমেন্ট দিয়ে বলছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, মানে তুমি এটার সাথে অ্যাগ্রি করো নাকি ডিসঅ্যাগ্রি করো, ঠিক আছে। এর পরের লাইনে বলা আছে, গিভ রিজনস ফর ইউর আনসার এন্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইউর নলেজ অর এক্সপেরিয়েন্স। বলছে গিভ রিজনস ফর ইউর আনসার, প্রথমে বলছে তুমি অ্যাগ্রি করো নাকি ডিসঅ্যাগ্রি করো, এটা তো এক লাইনে এক শব্দেই বলা যায়, আই অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি, আই ডিসঅ্যাগ্রি, আই ডোন্ট ডিসঅ্যাগ্রি, এভাবে বলাই যায়। বাট এখানে বলছে কি গিভ রিজনস ফর ইউর আনসার এন্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইউর নলেজ অর এক্সপেরিয়েন্স। তোমার লজিক তো তুমি দিবে, এবার তোমার নলেজ বা এক্সপেরিয়েন্স থেকে তুমি রেলেভেন্ট, মানে রেলেভেন্ট বাংলা কি বলো, সুমাইয়া বলো। সম্পর্কিত। আচ্ছা আচ্ছা, রাইট, রেলেভেন্ট relevant examples from your knowledge or experience, তোমার জ্ঞান অথবা এক্সপেরিয়েন্স থেকে তুমি দিবে। you should write at least 250 words at least, তুমি বেশিও লিখতে পারো, I don't have any problem, but don't write less than that. তো তোমার at least 250 ওয়ার্ড লিখতে হবে। আর এখানে বলছে যে ওকে, মোটামুটি এই যে ফিগারটা তোমরা দেখলাম, আমি যে পড়লাম, প্রশ্ন এই লাইনেই হয়, হুবহু একদম এই লাইনই থাকে, শুধু মাঝখানে টপিকটা তোমার চেঞ্জ হবে, বাট এরকমই থাকবে। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছ 5 টাইপের এসে, এটা কোনটার আন্ডারে যায়, এটা বলবে হচ্ছে নূর সায়দা। নূর সায়দা বড় বলছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, দ্যাট মিন্স তোমার অপিনিয়ন চাচ্ছে, এটা কোন টাইপের এসের আন্ডারে যাচ্ছে? নূর সায়দা, আর ইউ হিয়ার? আমি মাত্রই তোকে দেখলাম। ওকে, see the culprits. Urpita, are you here? জি ম্যাম। I knew you were here. Okay, so do you agree or disagree বলছে, এটা কোন এসের আন্ডারে যাচ্ছে বলো তো? ম্যাম প্রথমটা অপিনিয়ন এসে। রাইট, অপিনিয়ন এসে। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এবার এখানে সবাই যারা আছো, ম্যাডাম, জি আমি মাত্র খেয়াল করলাম নূর সাইদা আমারে 5 মিনিট আগে মেসেজ দিছে যে আমার কারেন্ট গেছে। ও আল্লাহ, ওকে আই আন্ডারস্ট্যান্ড, কারেন্ট চলে গেছে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম যে এটা অপিনিয়ন এস এর আন্ডারে যাচ্ছে। হ্যাঁ, এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ অপিনিয়ন এস এর কোন টাইপের প্রশ্ন থাকবে, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, ঠিক আছে। আর তোমাদের ফরম্যাটটা তোমার সামনে আমি দিলাম, এস এর স্ট্রাকচার। এবার এই মিটিং এ যারা আছো, কয়জন আছো? 33 জন। তোমাদের সবাইকে আমি 5 মিনিট সময় দিব এই টপিকটা নিয়ে ভাবার জন্য। এবার এখানে একটা বড় কথা হচ্ছে, তুমি এক্সামে যখন টপিকটা চোখের সামনে পাবা, সরি, পেয়েই সাথে সাথে লিখতে বসবে না যে ওয়াও সময় নেই আমি তাড়াতাড়ি লিখতে বসি, কারণ এখানে তোমার চিন্তা ভাবনার জায়গা আছে। তুমি যখন খাতা মানে হাতে নিয়েই লেখা শুরু করবা, মানে উইদাউট এনি থিংকিং, স্ক্রিনে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশনের 3 লাইন, মেইন বডিতে টপিক প্লাস এক্সাম্পল এক্সপ্লানেশন, মেইন বডি 2 তে টপিক এক্সপ্লানেশন এক্সাম্পল কনক্লুশন। একটা মাথাতে একটা স্কেচ করতে হবে। লাগে তুমি খাতার পিছনের পেজে যাও, তুমি ইন্ট্রোডাকশনটা ভাবো, ইন্ট্রোডাকশন এই 3 লাইন লিখবো, মেইন বডিতে 1, মেইন বডিতে 2 এবং কনক্লুশন। এবং এটা ইটস অল অ্যাবাউট ইওর লজিক। হ্যাঁ, এটা কিন্তু দা কাউ না যে মুখস্থ করলাম, একটা লেজ আছে, 2টা চোখ আছে, 4টা পা আছে, নাড়ি ভুড়ি আছে, ওরকম কিছু না। এখানে তোমাকে লজিক দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। এবং তুমি জাস্ট ওই যে জার্নি বাই বোটের মতো শুরু করলা যে হ্যাঁ সানসেটের সময় গেছিলাম, বোটে এই কয়জন ছিল, ভাল লাগছে, পানি ধরছি, ব্যাপারটা তা না। এখানে তোমাকে লজিক্যালি আগাইতে হবে, ঠিক আছে। সো তুমি খাতার পিছনের পেজে একটা নিজের মতো করে একটা করে ছক করে শুরু করে ফেলবা। আর এই এস এর মার্ক তোলার একটা বড় টেকনিক হচ্ছে তুমি জেনারেল কথাবার্তা বললো না, ওই যে জার্নি বাই বোটের মতো। তুমি এখানে কম কথা বলো, বাট প্রপার কথা বলো। কম কথা বলো মানে কম কথা বলতে তুমি লজিক বেশি লাগবে না, তুমি 2টা লজিকই দাও, আর 2টা লজিক প্রপারলি দাও, বিকজ তোমার মার্ক ডিপেন্ড করবে টাস্ক অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে মানে তুমি টোটালটা মানে কমপ্লিট করছো কিনা, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে তোমার কথার মধ্যে লজিক্যাল ফ্লো আছে কিনা। ধরো এই যে টিচারের ব্যাপারটাই, হ্যাঁ টিচারদের আসলে লাগে, আবার টেকনোলজিও লাগে। লাস্টে গিয়ে বলে থাক টেকনোলজি, মানে শুরুতে বললে আমি এগ্রি করি না, লাস্টে গিয়ে বললো যে না টেকনোলজি হলেই ভালো হয়, মানে দ্যাট মিন্স কি তোমার কোহেরেন্স বা কোহেশন রইলো, তোমার কোনো লজিক্যাল ফ্লো রইলো না। টাস্ক অ্যাচিভমেন্ট, লজিক্যাল ফ্লো, এবং পরের দুটো হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস।
যেমন ইন মাই অপিনিয়নকে কতভাবে বলা যায়, টু মাই মাইন্ড, অ্যাকর্ডিং টু মি, আবার হচ্ছে ফার্দার মোর ওভার, সাম পিপল বিলিভ দ্যাট, এগুলো শিখাবো। হ্যাঁ, সো ওইটা গেল। আজকে আমরা প্রথম দুটো দেখবো, টাস্ক অ্যাচিভমেন্ট এবং কোহেরেন্স এন্ড কোহেশন। সো 10টা 6 বাজে আমি নেক্সট 5 মিনিট সময় দিচ্ছি। এখানে যে 32 জন আছো সবাই আমি যে টপিকটা পড়েছি এটা নিয়ে তোমার নিজের ধারণাটা রেডি করো এবং আমাকে বলবা তুমি তোমার এসেটা কিভাবে সাজাতে চাও। স্ট্রাকচারটা স্ক্রিনে আছে, ঠিক আছে? ধরো আজকে পরীক্ষা, আজকে একটু পরে লিখবা, জেনারেল কিছু না, তোমার দুইটা বা তিনটা বা চারটা তোমার লজিক বের করতে হবে, প্লাস এক্সপ্লানেশন প্লাস উদাহরণ, তিনটা জিনিস থাকবে। এবং 250 ওয়ার্ড মোটামুটি 16 থেকে 17টা লাইন লিখবা। আর এখন এই মুহূর্তে বাংলায় বললেই হবে, ইংলিশে না। তোমার আগে টপিক বুঝে চিন্তা করতে পারতে হবে। তো টপিকটা আবার বাংলায় বলে দিচ্ছি যে কিছু মানুষ মনে করে যে এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, এত এআই হ্যান ত্যান প্যান প্যান এগুলো আগাচ্ছে, টিচার্সদের মনে হয় রোল এরা টেক ওভার করে ফেলবে। আমি সহজভাবে বলছি, এটা কিছু মানুষ বিলিভ করে, ওরা একটা স্টেটমেন্ট দিচ্ছে, বাট তুমি কি এটার সাথে অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি, এবং যদি ডিসঅ্যাগ্রি করো বা অ্যাগ্রি করো কেন, উইথ এক্সাম্পল। টেক ইউর টাইম। এখন 4-5 মিনিট দিচ্ছি, পরীক্ষার সময় কিন্তু এইটুকু টাইমই তোমরা পাবে, এর থেকে বেশি না। চিন্তাই যদি করো 10 মিনিট, তাহলে লিখবা কখন 250 ওয়ার্ড? জাস্ট হুটহাট করে চিন্তা করে ফেলো। ওকে, আই থিঙ্ক ইউ হ্যাড ইনাফ টাইম। সো একটু স্ক্রিনে দেখো, ইন্ট্রোডাকশনে বলছি প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। প্যারাফ্রেজিং ব্যাপারটা হচ্ছে তোমার যে কোয়েশ্চেনটা ছিল ওটাকে প্যারাফ্রেজ করে লেখা। মানে যেমন ওটা বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক এনহ্যান্সমেন্ট হচ্ছে, টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তুমি সেটা একটু নিজের ভাষায় লিখবা যে হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে, এবং কিছু মানুষ মনে করে, এবং এই ধারণাটা খুব কমন। মানে তুমি প্রথম লাইনটা লেখা খুব সহজ, প্রথম লাইনটা তুমি তোমার যে স্টেটমেন্টটা ওটাকে ঘুরে পাচ্ছে প্যারাফ্রেজ করে নিজের ভাষায় লিখবা। হ্যাঁ, প্রথম লাইন শেষ, দ্বিতীয় লাইনে তুমি তোমার অপিনিয়ন দিবা, একদম স্ট্রেট কাট। আমি যদি এক্সামিনার হই, আমি যেন বুঝি এই সেটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এই সেটা আমাকে অ্যাগ্রির দিকে নিচ্ছে না ডিসঅ্যাগ্রি। দ্বিতীয় লাইনে মানে মাস্ট তোমার অপিনিয়ন তুমি এক লাইনে দিয়ে দেবা, ইয়েস আই অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট এন্ড আই হ্যাভ সাম রিজনস, এভাবে তুমি দ্বিতীয় লাইনে বলে দেবে। তৃতীয় লাইনে তোমার ওটার উপর যে মেজর 2টা কারণ বা 3টা কারণ বা 4টা কারণ তুমি 3 নাম্বার লাইনে মোটামুটি একটু শ্যালো ভাবে বলবা। ডান, ইন্ট্রোডাকশনের 3 লাইন বা 4 লাইন ডান। এবার মেইন বডি 1-এ হয়তো 2টো টপিক নিয়ে বললাম, মেইন বডি 2-তে বাকি 2টো টপিক, লাস্টে কনক্লুশন। ওকে, এবার আমি অবশ্যই অর্পিতা, দেন হচ্ছে শ্রেয়া, জিসান, এদেরকে প্রশ্ন করব না, বাকিদের কাছ থেকে শুনতে চাচ্ছি। আর লাবিব, নাহিয়ান লাবিব, আর ইউ হিয়ার? নাহিয়ান লাবিব? ম্যাডাম লাবিব তো অফলাইন ক্লাসেই ঘুমায়। ও হ্যাঁ তাই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, মাই ব্যাড। হ্যাঁ আমার মনে পড়ছে ওর চেহারাটা, ওকে আমি একদিন সামনে নিয়ে বসাইছিলাম। ওকে, শাফিন, শাফিন আর ইউ হিয়ার? সিয়ার, শাফিন না সিয়ার? জি ম্যাম।
হ্যাঁ কোসিয়ার না আই নো তৌহিদ সিয়ার আই নো। হ্যাঁ শাফিন বলো এবার কথা হচ্ছে তুমি এর সাথে এগ্রি করো না ডিসএগ্রি করো এবং তুমি তোমার এসেটা কিভাবে সাজাবে মোটামুটি তুমি স্ট্রাকচার জানো আমি 14 বার রিপিটও করছি। হ্যাঁ এবার বলো। জি মিস, ফার্স্টে হচ্ছে মিস মানে ইন্ট্রোডাকশনের মধ্যে মেইন কথাটা লিখবো এক্স্যাক্টলি যে আমি তুমি এগ্রি করছো না ডিসএগ্রি করছো এগ্রি করি না, মানে ইউ তারপরে ডিসএগ্রি। হ্যাঁ মিস আমি এটার সাথে খুব মানে দ্বিমত পোষণ করি। মিস আমি বাংলায় বলি, ঠিক আছে? অবশ্যই বাংলা, আজকে সবই বাংলায়। এবার তোমার দ্বিমত পোষণ করার লজিক দাও। মিস দ্বিমত পোষণ করার লজিক বলতে এখানে মিস আমি অল্প একটু লিখবো বলতে দ্বিমত পোষণ করি কারণ হচ্ছে এআই বা মনে করেন এইসব যেসব টুলস আছে বা রোবট এগুলো হচ্ছে মানুষের মানে পড়ালেখা হেল্প করতে পারে, বাট মেইন যে ভাবনা চিন্তা বা বা মেইন যে মানে মেইন যে কিভাবে বলবো, দেখছো এই যে মেইন যে বলে থেমে গেছি লেখার সময় এরকম হবে, কি বলতে চাচ্ছি বের করতে পারছি না, চিন্তা করো বলো। মানে মানে ধরেন আমি কোনো কিছু নিয়ে ভাবতে চাই, ঠিক আছে? এই ভাবনা চিন্তাটাই মানে মনের মধ্যে বা মাথার মধ্যে জাগ্রত করার যে ব্যাপারটা, এটা শুধুমাত্র শিক্ষক করতে পারে। তারপর মনে করেন এআই হচ্ছে আপনাকে কোনো কিছু সলিউশন দিবে বা রোবট হচ্ছে কোনো কিছু আপনাকে সলিউশন দিবে, বাট আপনার যে মানসিক বিকাশ বা মনে করেন মানে পড়াশোনার পাশাপাশিও তো অনেক সাপোর্টের ব্যাপার আছে, এগুলো তো সব এআই মানে শুধু পড়ালেখার জন্য তো এআই দিতে পারে, বাট অন্য কোনো ক্ষেত্রে তো এআই বা এখানে আমি একটু তোমাকে সহজ করে দেই। এটা হচ্ছে এআই বা যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হোক এটা কখনো হিউম্যান ইন্টারাকশনকে টেক ওভার করতে পারবে না। এটাই হচ্ছে প্রথম কথা। আমি তোমাকে হেল্প করছি, বাকিদেরও হেল্প হবে, তাহলে তুমি সাজাতে পারবা। যত অ্যাডভান্সমেন্টে যে এটা হিউম্যান ইন্টারাকশনকে কখনোই টেক ওভার করবে না। এবার হিউম্যান ইন্টারাকশন পরে যাই, টিচারের কথা বলি। এটা যে কাস্টমাইজ যে মেন্টরশিপ, যে হচ্ছে গাইডেন্স, একটা টিচার যখন ক্লাসে ঢুকে কোন তিনজনের ঘুম আসছে, কখন একটু হাসির কথা বলে তোমাকে হাসাইতে হবে, কখন টিচার একটু হাসলে তোমার ঘুমটা ভাঙবে, কখন টিচার বকা দিলে তুমি অ্যালার্ট হবা, কোন তিনটে স্টুডেন্টের মন খারাপ, কোন তিনটে স্টুডেন্ট আজকে সিক ফিল করছে, এটা কিন্তু টিচার ক্লাসে ঢুকেই বুঝেছে। এই যে হিউম্যান কানেকশনটা, এই যে ওয়ান টু ওয়ান কানেকশন, ওয়ান টু ওয়ান মেন্টরশিপ, ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, এই যে তোমাকে ফিল করার ব্যাপার, এমপ্যাথির ব্যাপার, সিম্প্যাথির ব্যাপার, এটা কখনোই এআই বা কোনো টেকনোলজি কখনোই তোমাকে ওই জায়গাটা দিতে পারবে না। তো তুমি ইনফরমেশন হয়তো টেকনোলজির কাছ থেকে পাবা, আর তুমি কতবার বুঝতে পারতেছো কিনা, ধরো তুমি একভাবে বুঝছো না, টিচার অন্যভাবে বুঝাবে, বাট এআই তোমাকে সেম ভাবে বারবার বুঝাবে। তো এই কিছু জিনিস আছে। তো এই কয়টা হচ্ছে লজিক। হ্যাঁ, এই সিম্পল আমার লজিক ছিল এটা, যে হিউম্যান ইন্টারাকশনের জায়গায় এআই কখনো এটাকে সারপাস করতে পারবে না। ওকে, গুড পয়েন্ট। এবার হ্যাঁ হ্যাঁ তৌহিদ বলো একটা পয়েন্ট কি? চ্যালেঞ্জ, হ্যাঁ। আরে শোনো, কালকে আমি আমার একটা বায়ো, হ্যাঁ মানে বায়ো আমার লেখাই আছে, কিন্তু কিছু বায়ো চাই 150 ওয়ার্ড, কিছু চাই 200 ওয়ার্ড, কিছু চাই 600 ওয়ার্ড। সো আমি একটা আমার নিজের বায়ো আমি চ্যাট জিপিটি কে লিখে দিতে বলছি যে দিস আর মাই ডিটেইলস, প্লিজ রাইট মাই বায়ো। আমি দেখলাম আমার ডিটেইলস লিখতে গিয়ে আমি নিজেই আমার বায়ো লিখে ফেলছি, মানে আমার যদি আমার ডিটেইলস বলেই দিতে হচ্ছে, রাইট? আমি তো সব লিখতেছি যে আমি এখানে আমার এই এক্সপেরিয়েন্স, এই আমার এত সালে আমি পাস করছি, আমার এতগুলো রিসার্চ পেপার আছে, আমার একটা বায়ো লিখতে গিয়ে আমি নিজেই লিখে ফেলছি। সো মানে এদেরকে আসলে বুঝাইতে গিয়েই জানটা বের হয়ে যায়, দেন ওরা যে আউটপুট দেয় তা তো দেয়। গুড পয়েন্ট, হ্যাঁ গুড পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ তৌহিদ। এবার হচ্ছে শাহির, তাসফিন। শাহির আর জি ম্যাম। জি হ্যাঁ তোমার লজিকটা একটু শুনে উইথ এক্সাম্পল। ওকে, এক্সাম্পলটা আমি এখন ওইভাবে রেডি করতে পারি নাই, তবে লজিক দুইটা রেডি আছে আমার। বলো। একটা হচ্ছে টিচিং নিডস হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন, হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট অর ইন্টারাকশন ফর ইয়াং চিলড্রেন টু লার্ন প্রপারলি। ওকে, এটা একটা মানে আপনি যা বলছিলেন ওটাই সেমই হয়েছে। আর এআই ইজ ক্রিয়েটেড বাই এক্সিস্টিং পিপল এন্ড ইট ডাজ নট হ্যাভ দ্য ক্রিয়েটিভিটি অফ আ হিউম্যান দ্যাট ইজ নেসেসারি ফর টিচিং। এক্স্যাক্টলি, ক্রিয়েটিভ অ্যাসপেক্ট থেকে এআই জিরো, মানে কম্পেয়ার্ড টু দ্য টিচার।
ওকে, অ্যাকর্ডিং টু আর টিচার আর ম্যাম তো মানে এইটুকুই আপাতত রেডি করতে পারছি, এটা আচ্ছা একটু আচ্ছা, ভালো গুড করে গুড, লেখা যাবে। এটাই শুনছি, হ্যাঁ এটাই শুনতে চাচ্ছি। এবার হচ্ছে জেরিন আক্তার, আর ইউ হিয়ার? জেরিন নাই। উম্মে আরিফা? আচ্ছা হ্যাঁ, তোমার কি কোনো পয়েন্ট আছে এই টপিকটা নিয়ে? ধরো এটাই পরীক্ষা আসছে, কুইজে বা ফাইনালে, এবার তোমার লিখতে হবে, কোনো কিছু বের করছো মাথায়? ম্যাম আমার কারেন্ট চলে গেছিল, তো নেট কিনতে যে আর দেরি হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা এবার বাকিদের উদ্দেশ্যে আবার বলছি, আমি তোমাদের লজিক শুনে ফেলছি, ঠিক আছে? তোমাদের এই লজিক, এবার এইটুকু কথাই তোমাকে সুন্দর করে সাজায় গোছায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা প্রথম কাজটা কি করলা, আগে প্রশ্নটা বুঝতে পারলা। যেমন আলপনা, ও মাই গড, এইটুকু জিনিসও মানে শেষ পর্যন্ত আমি উত্তর বলে দিছি। আলপনা ধরো তোমার পরীক্ষায় তুমি এটা উত্তর করতে না, এত সময় লাগলে চলবে? তো তোমার ইনস্ট্যান্টলি বুঝতে হবে, বুঝে হুট করে লেখা শুরু করবে না, প্রথমে প্যারাফ্রেজ করবে। তোমার অপিনিয়নটা যেন আমি খাতা দেখার সময় প্রথম ইন্ট্রোডাকশনেই বুঝে যাই ও অ্যাগ্রি করছে বা ডিসঅ্যাগ্রি করছে, হ্যাঁ? তারপরে তুমি লজিক গুলো নিয়ে মেইন বডি 1, মেইন বডি 2 এবং 3, এখানে 250 ওয়ার্ড মানে অনেক বেশি না, বাট মার্ক গুলো খুবই ভাগে ভাগে। আবার বলছি 4টা জিনিসের উপর মার্কিং করা হবে তোমাকে: টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স এন্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস এন্ড গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। এবার ইয়েস আই অ্যাগ্রি, people are teachers are good, AI is not enough, এই টাইপের সিম্পল সেন্টেন্স লিখলে তোমার আইএলটিএসও যাবে না, আবার তোমার হচ্ছে মানে আমার কাছে মার্কও আসবে না। এখানে তোমাকে একটু একটু ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করতে হবে। যে যেমন কি কি থাকতে পারে, কে বলবা? তানভীর বলো তো, একটা সেন্টেন্সকে কিভাবে আর কি তুমি ইলাবোরেট করতে পারো, কিভাবে তোমার স্ট্যান্ডার্ড বানাতে পারো, কমপ্লেক্স সেন্টেন্স তুমি কিভাবে বানাইতে চাও? তানভীর, আর হিয়ার? ম্যাডাম কানেক্টর যুক্ত করে তারপরে হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সুপারলেটিভ, কম্পারেটিভ, ওগুলো ওইসব। রাইট, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। বলো। জি ম্যাডাম, আমার এখানে ওয়াইফাই ঝামেলা তো ম্যাডাম, কারেন্ট চলে গেছিল, এই জন্য ম্যাডাম কথাগুলো বেজে বেজে আসতেছিল। কোনো সমস্যা নেই। আমার কথা ওকে ম্যাডাম বেজে বেজে যাচ্ছে নাকি ম্যাডাম বুঝতেছি না তো। এখন এভরিথিং ইজ টোটালি ফাইন। তো ম্যাডাম এভাবে কানেক্টর দিয়ে যুক্ত করতে পারি আমরা, মানে একটা কথার সাথে আরেকটা কথার রেফারেন্সে টানতে পারি, ওইভাবে আমরা একটা সেন্টেন্সের মানটা আছে ওটা বেটার করতে পারি আর কি। হ্যাঁ, অ্যাডিশনালি, তারপরে হাউএভার, মোরওভার, নেভারদেলেস, ননদেলেস, হ্যাঁ ফার্দারমোর। এরপর এইভাবে অনেকে তোমার লেখার অলংকার কি বলে একটা জানো, অলংকৃত করা আর সামথিং একটা বলে না বাংলায়, মানে অ্যামেন্ডমেন্টের যে ব্যাপারটা, তোমার লেখাকে অ্যামেন্ড করতে হবে। ওকে, এবার নেক্সট টপিকে যাচ্ছি। এবার তানভীরের কাছে আমি আসবো, এবার বাকিদের কাছে যাদেরকে আমি ডাকি নাই। নেক্সট টপিকটা হচ্ছে দেখো 2 নাম্বারটা না প্রথমটা, ট্যুরিজম নিয়ে। সবাইকে আবার সময় দিচ্ছি, ট্যুরিজমটা নিয়ে পড়ো। এটা দেখবে প্রথমে বলছে ট্যুরিজম টুডে ক্রিয়েটস আ ভ্যারাইটি অফ প্রবলেমস সাচ অ্যাজ পলিউশন ডিউ টু ফ্লাইটস, ট্রান্সপোর্ট অ্যান্ড ডার্টি ওয়াটার। এখানে কিন্তু বলে নাই তুমি অ্যাগ্রি করো না ডিসঅ্যাগ্রি করো, এখানে বলছে do you think that government should impose extra taxes on flights or accommodation to restrict today's tourism industry? Give reasons for your answer. Okay, এটা তাহলে কোনটার আন্ডারে যাচ্ছে? আমি আবার একটু স্ক্রিনটা স্ক্রল করে দিচ্ছি। সবাই দেখো প্রথম টপিকটা এই 5টার মধ্যে কোনটার আন্ডারে যাচ্ছে? আমি আবার নাম ধরে জিজ্ঞাসা করব। একজন বলছে ডিসকাশন হয় নাই, আরেকজন বলো অপিনিয়ন। 3 নাম্বারটা প্রবলেম সলিউশন। এক্সেলেন্ট তানভীর। অপিনিয়ন, এখানে অপিনিয়ন কোথায় চাইছে? মানে অপিনিয়ন চাইছে, সবটাই তোমার কথাই বলবা, বাট এখানে কি বলছে? আচ্ছা এটার সাথে যদি আরেকটা দেখি, দেখো 2 নাম্বারটা দেখো তাহলে, যে ডিসকাশন বলছে তৌহিদ, তোমার তাহলে এখানে একটু সমস্যা আছে। 2 নাম্বারটা দেখো, some people believe today that everyone has a right to access the internet and that government should provide the access for free. Other people believe that access to the internet is not a right and should be paid for like other services. এখানে কিন্তু একদল এটা ভাবে, একদল ওটা ভাবে। Now the question is discuss both these views and give your opinion. দেখছো এখানে বলছে তুমি দুইটা ভিউই ডিসকাস করো। প্রথম যে টিচারের ব্যাপারটা ছিল ওখানে দুইটা ভিউই ছিল না, ওখানে বলছে তুমি অ্যাগ্রি করো না ডিসঅ্যাগ্রি করো, বলো এবং কেন বলো। এই প্রশ্নটাই বলছে কিছু মানুষ এটা মনে করে, কিছু মানুষ এটা করে, বাট তোমার কি করতে হবে, তোমার দুইটাই ডিসকাস করতে হবে, দেন তুমি তোমার পয়েন্টটাও বলবা।
ইন মাই অপিনিয়ন ব্লা ব্লা ব্লা, বাট তোমাকে এখানে ডিসকাস বোথ দিস ভিউজ। তো বুঝতে পারছো? এবার যে প্রথমটাই ট্যুরিজমেরটাই, এখানে বলছে ট্যুরিজম ইদানিং অনেক প্রবলেম করতেছে। এটা হচ্ছে ফ্লাইটের জন্য পলিউশন হচ্ছে, ট্রান্সপোর্টের জন্য সরি ফ্লাইট অ্যান্ড ট্রান্সপোর্টের জন্য হচ্ছে পলিউশন হচ্ছে, বা ওয়াটার ইয়ে হচ্ছে পলিউটেড হচ্ছে, ডার্টি ওয়াটার, মানে সবকিছু। ট্যুরিজমের সাথে তো এয়ার মানে এয়ারওয়ে বলো, রোডওয়ে বলো, ওয়াটারওয়ে বলো, সবই কানেক্টেড। সো এখানে বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট গভর্নমেন্ট শুড ইম্পোজ এক্সট্রা ট্যাক্সেস অন ফ্লাইটস অর অ্যাকোমোডেশন, মানে গভর্নমেন্টের আরো ট্যাক্স ইম্পোজ করা উচিত কিনা? যদি ইয়ে বেড়ে যায়, টাকা পয়সার খরচ বেড়ে যায়, তাহলে তো ওরা আসলে কম যাওয়া শুরু করবে, যাতে পলিউশনটা কম হয়, যাতে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে। এটা বলছে প্রবলেম সলিউশনের মাঝখানে। তোমার এখানে প্রবলেম এবং সলিউশন, তোমাকে দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে। আবার যেই প্রশ্নে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ থাকবে সেটাও সুন্দর করে বলে দিবে। তোমার প্রশ্নটাকে বুঝতে হবে। এবং এই ট্যুরিজমের জায়গাটা আমি দেখি কার মাথা কতটুকু খাটে। বাট আমি ছোট একটা পয়েন্ট বলে দিই, যেমন ওই যে বলছিলাম, তোমাদের গল্প মনে করছিলাম, কিছু দেশ বেঁচেই আছে ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপরে। হ্যাঁ, ওদের অর্থনৈতিক অবস্থা অত ভালো না, বাট 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 দে আর টোটালি ডিপেন্ডেন্ট অন দেয়ার ট্যুরিজম, দেয়ার হেরিটেজ, দেয়ার ট্যুরিস্ট সাইটস। যেমন নেপাল। নেপালে নেমে আমার মনে হয়েছিল যে আমি কেন আসলাম, এর থেকে আমি বরিশাল যাইতাম, বরিশাল উন্নত। লিটারেলি লাইক দ্যাট, মানে নেমে ওদের ওদের এয়ারপোর্টের যে স্ক্রিন, ওটা হচ্ছে ফ্রি ভার্সন থাকে না, ওগুলা, মানে ওরা কোনো কিছু কিনেও নাই, ব্যাপারটা হচ্ছে স্ক্রিন না, ওদের যেই ফ্লাইট যে ডেটা গুলো দেখায়, মানে আর এয়ারপোর্টের অবস্থা দেখলে মনে হয় আমাদের ওই যে যশোর এয়ারপোর্ট, বরিশাল এয়ারপোর্ট এরকম। বা নেমে কাঠমান্ডু আই ফেল্ট লাইক কেন আসলাম। কিন্তু ওরা কিন্তু সোললি ডিপেন্ড করে ট্যুরিজমের উপরে। এবং যেমন বালি, ইন্দোনেশিয়া কিন্তু অত উন্নত না, ইন্দোনেশিয়া এইসব জিনিস। তো কিছু কান্ট্রি একদম ট্যুরিজমের উপরে সোললি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা জাস্ট একটা পয়েন্ট আমি বললাম। এবার প্রশ্নটা আবার বুঝতে হবে। সো আমি আবার ৫ মিনিট সময় দিচ্ছি, ১১টা ২২, ১০টা ২২ বাজে, টেক ইউর টাইম। এবার আমি অন্য কাউকে জিজ্ঞাসা করবো যে এটাকে যখন বলছো প্রবলেম সলিউশন, তোমার মতে কি কি প্রবলেম এবং সলিউশন কি হতে পারে? ট্যাক্স ইম্পোজ করাই কি একমাত্র সলিউশন হবে, নাকি তোমার কাছে নতুন কোনো সলিউশন আছে? হ্যাঁ, ওকে, গেট রেডি। এটা প্রথমে তানভীরকে দিয়ে শুরু করবো, দেন বাকিরা। ও লামিয়া, তোমাকে আমি উইশ করতে ভুলে গেছি, হ্যাপি বার্থডে টু ইউ, মানে বিলেটেড হ্যাপি বার্থডে। আসলে আমার লাইফে এত কিছু চলে, আই আই ক্যান নট কোপ আপ উইথ এভরিথিং। সো ভুলে গেছিলাম, ভুলে না, আমি আসলে দেখছি, বাট আমি যে একটু উইশ করবো টেক্সট করে, আই ওয়াজন্ট ফিলিং গুড। বাট বাট আই উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে? জন্মদিন কেমন গেছে? হ্যাঁ, অনেক ভালো গেছে। জিসান ওরা বাসায় আসছিল। হ্যাঁ, আমি জিসানের কাছে শুনছিলাম। সো জীবনে অনেক সুখী হও, জীবন সুন্দর কাটুক, জন্মদিন আসলে স্পেশাল, আরো অনেক অনেক জন্মদিন পাও। ঠিক আছে? থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওকে, আই গেস ইউ অল আর ডান। তানভীর, শুরু করো। এটা প্রবলেম সলিউশন এস এর আন্ডারে যাচ্ছে, এবং হাউ ডু ইউ প্ল্যান টু ডিসকাস অর হাউ ডু ইউ প্ল্যান টু প্রেজেন্ট? জি ম্যাডাম।
ম্যাডাম আমার কথা কি শুনলাম তো লোকেশন নীতিতে প্রভাব ফেলে। তো আমি যদি এখানে টেক্সটটা বাড়াই দেই তাহলে হচ্ছে যে এটার কারণে হয়তো ট্যুরিজমের জিনিসটা সমস্যা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এখানে ট্যাক্স বাড়ানো আমার মনে হয় না খুব একটা উপযুক্ত বিষয় হবে, কোনোভাবে উপযুক্ত বিষয় হইতে পারে না। আচ্ছা এর আগে একটু বলো তোমার একটু ওয়ান বাই ওয়ান যেতে হবে। পলিউশনের যে কথাটা বললো, হ্যাঁ এটা নিয়ে তোমার অপিনিয়ন কি? বলছো যে হ্যাঁ পলিউশন নিয়ে বলো যে ফ্লাইট গুলোর জন্য অনেক ঝামেলা হচ্ছে। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? হ্যাঁ অবশ্যই ফ্লাইট গুলোর জন্য ঝামেলা তো হয়, কারণ আমরা যখন ট্রান্সপোর্ট বা ফ্লাইট বা এইসব জায়গায় যাই আমরা দেখি যে অনেক জায়গায় মানুষ হচ্ছে নোংরা টোংরা করে যায়। তারপরে হচ্ছে ফ্লাইটের মাধ্যমে এমন অনেক মানুষ চলে আসে যারা হচ্ছে আসলে হাইজিন কি এগুলো বুঝে না। তো তারপর তারা হচ্ছে যে মনে করেন একটা উগান্ডা থেকে একটা মানুষ আমাদের দেশে চলে আসছে, তো ও যদিও এবার মানুষ দেশ দিয়ে মানুষ বিবেচনা করা ঠিক না, কিন্তু ও যদি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ও আমাদের দেশে যেখানে যেখানে যাবে সেখানে তো ম্যাডাম নোংরা করে দিবে। তো জিনিসটা এরকম না। তো কথা হচ্ছে যে ফ্লাইটের মাধ্যমে তারা বিভিন্ন ট্রান্সপোর্টেও ঝামেলা করে, আবার যেখানে নামে সেখানেও ঝামেলা। আচ্ছা আমি একটু বলি, ঝামেলার কথা না, ধরো বলছে যে ট্যুরিজমের জন্য আমি জাস্ট তোমাকে প্রশ্ন করতেছি, আমি তোমার মাথা খোলাচ্ছি, হ্যাঁ এমন আমি ঝগড়া করতেছি তাই না, আমি জাস্ট তোমার মাথা খোলাচ্ছি। দেখো ট্যুরিজমের জন্য বলছে, বাট মানুষ তো এমনিতেও যাবে, মানে ঘুরতে না গেলেও মানুষ তো আসলে এমনিতেও এক দেশ থেকে আরেক দেশ যাবে, কাজেও যাবে, তো সেখানে কি ঝামেলা হচ্ছে না? সেখানে ঝামেলা হচ্ছে। ট্যুরিজমের ক্ষেত্রে হয়তো একটু বেশি যাচ্ছে, বাট মানুষ তো এমনিতেও ট্রাভেল করবে, কাজ থাকতে পারে। এখন কানাডায় যদি বাংলাদেশে যায়, আমরা যেমন উগান্ডার মানুষকে বলতেছি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে তো কানাডার মানুষদেরও তো আমাদের আটকে দেওয়া উচিত যে এই বাঙালি আসছে, এশিয়ান আসছে, আরো বাংলাদেশের মধ্যে একটা কান্ট্রির মানুষ, ওরা তো এমনিতেই আমাদেরকে ইগনোর করবে। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় এই ট্যুরিজমটা কি একমাত্র সমস্যা? না ম্যাডাম, সেই ক্ষেত্রে সবখানেই আসলে ঝামেলাটা হয়। আচ্ছা এই যে খুব শ্যালো উত্তর দিছো, শ্যালো না, আরো কনস্ট্রাকটিভ হতে হবে, বাট গুড পয়েন্ট, প্রথম পয়েন্টটা ভালো ছিল। হ্যাঁ বাট আমি আরো একটু থটফুল আনসার আশা করছি অন্য কারো কাছে। কেউ বলতে চাও? রেজ ইওর হ্যান্ড। স্বাগত আছে, জিসানদের কাছে আমি একটু যাবো পরে। স্বাগত আছো? হ্যাঁ স্বাগত, what is your idea about that? It is very true that tourism contributes to some degree of pollution, but raising the taxes won't solve any problem, as it will only exclude a certain working class from experiencing tourism. ম্যাম বাংলায় বলা যাবে? আমি একটু পড়াশোনা করছি তো ম্যাম, আমি জানি না। জি বাংলায় বলা যাবে। জি ম্যাম। কিন্তু এই কাজটা করলা কেন স্বাগত? ম্যাম আমি আনএক্সপেক্টেড। তানভীরও তো বাংলায় বলতেছিল নিজের মতো, আমি তো চাচ্ছি তোমরা ভেবে বলো, আমি তো মুখস্থ বলতে বলি না বা দেখে বলতে বলি না। এনিওয়ে জাস্ট টপিকটা তো শুনেছো না? তুমি আসার পরে টপিকটা হয়েছে, তুমি কখন জয়েন করছো আমি দেখছি। ইনফ্যাক্ট আমি প্রত্যেকে কতক্ষণ আছে, তানভীর কখন বের হয়ে গেছে, আই নোটিসড এভরিথিং। এনিওয়ে সো টপিকটা তো শুনেছো, এবার বলো মানে হোয়াট ইজ ইওর আইডিয়া। এখানে তোমার অপিনিয়নও চাইছে, বাট এখানে বলছে প্রবলেম সলিউশনের আন্ডারে। প্রবলেমটা কতটুকু তা নিয়ে তোমার অপিনিয়ন কি? ওরা যা বলছে তার থেকে বেশি কি প্রবলেম কিনা, বাট সলিউশন ওরা যেটা বলছে সেটার সাথে এগ্রি করছো কিনা, নাকি আরো তোমার নিজের কোনো সলিউশন আছে? বলো, চিন্তা করতে। ম্যাম প্রবলেম হচ্ছে যে মনে হচ্ছে যে ট্যাক্স যদি বাড়ানো হয় তাহলে এটা সলভ হবে না, বাট অন্য কোনো সলিউশন আমি খুঁজে পাইতেছি না। তাহলে তোমার ওকে ধরো তুমি পরীক্ষা এটাই করলা, তুমি বললা ট্যাক্স কি লিখছে মেসেজ, তুমি বললা যে ট্যাক্সের ব্যাপারে তুমি একমত করো না, বাট তোমার কোনো সলিউশন নাই। তোমার ওখানে অলরেডি 20-এ চলে যাবে, কত জানো? 20-এ চলে আসবে 10-ও আসবে না। ওকে সো জিসান বলো তো, জিসান বা শ্রেয়া যে কোনো একজন। আচ্ছা জিসান না শ্রেয়াই বলো। শ্রেয়া আর ইউ হিয়ার? ইয়েস ম্যাম। ওকে শ্রেয়া তুমি, আমি তো তোমার আইডিয়াটা শুনতে চাচ্ছি। ম্যাম এখানে হচ্ছে মানে যে প্রবলেমটার কথা বলছে সেটা হচ্ছে যে এক্সট্রা ট্যাক্স দিয়ে এটাকে হচ্ছে মানে রিমুভ করা যায় কিনা। ম্যাম এক্সট্রা ট্যাক্স যদি আমরা বাড়াই দেই সেক্ষেত্রে আমাদের ওভারঅল মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাই অনেক ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাবে যে অনেক ট্যুরিস্ট কম আসতেছে, তো ইকোনমিক্যালি আমরা অনেক পিছিয়ে যাব, তো সেটা আমাদের দেশের জন্য খারাপ। তো আমরা যদি ইকোনমিক্যাল গ্রোথটা একটু বাকিরা একটু ওর কথাটা শোনো। ইকোনমিক ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ইকোনমিক্যাল গ্রোথ, এই ওয়ার্ড চয়েসের উপরেও কিন্তু মার্ক আছে। হ্যাঁ তোমাকে যেমন তানভীর ভালো বলছে, বাট তানভীর কথা একটু শ্যালো ছিল, মানে একটুখানি তোমাকে স্ট্রাকচার রইতে বলতে হবে। সো ওর অলরেডি 3টা গুড মানে গ্রিন মার্ক আমি করে ফেলছি, ওর যে 3 লাইন বলছে। ওকে থ্যাংক ইউ, হ্যাঁ কন্টিনিউ করো। হ্যাঁ ম্যাম এখন আমরা যদি ইকোনমিক্যাল গ্রোথটাকে যদি মানে
বাড়াইতে পারি, মানে টুরিস্ট আমরা আনতেছি, এক্সট্রা ট্যাক্সও আমরা কমাই দিয়ে যদি আমরা বেশি টুরিস্ট নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের ইকোনমিক্যাল গ্রোথটা বেশি হবে। এবং আমরা ইকোনমিক্যালি যদি সলভেন্ট হতে পারি, সেক্ষেত্রে আমরা যদি ইকোনমিক্যালি সলভেন্ট হয়ে একটা দেশ সবকিছু চেঞ্জ করতে পারে, তার পলিউশনেও যদি অনেক প্রবলেম থাকে সেটাও সে ইকোনমিক্যাল গ্রোথ দিয়ে চেঞ্জ করতে পারে। সে এক্সট্রা ওখানে ইনভেস্ট করবে, গভর্নমেন্ট ওখানে এক্সট্রা ইনভেস্ট করবে, গভর্নমেন্ট পলিউশনটাকে কমাতে পারবে। আমরা ইকোনমিক্যালি যদি সলভেন্ট হতে পারি, উই ক্যান ডু এনিথিং, যেটা উন্নত দেশে সবাই করতেছে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। ওকে, সো তুমি কিছু সলিউশন প্রপোজ করো যে তাহলে কি কি স্টেপ নেওয়া যেতে পারে ইনস্ট্যান্ট পলিউশনটাকে কমানোর জন্য। ইনস্ট্যান্ট পলিউশনটাকে কমানোর জন্য আমরা অনেক এক্সট্রা লোক নিয়োগ করব। আমরা যে যে জায়গায় পলিউশন বেশি হচ্ছে সেই জায়গাগুলোতে আমাদের অনেক মানে মানুষ ইনভেস্ট করা থাকবে যারা সেগুলোকে হেল্প করবে, আবার হ্যাঁ ভলান্টিয়ার্স থাকবে। এবং আমাদের এখন তো প্রযুক্তিগতভাবে আমরা অলরেডি অনেক অ্যাডভান্স যেহেতু, তো আমরা সেই প্রযুক্তিগুলোকে ইনভলভ করব যেটা বায়ু দূষণ কমাতে পারে বা বিভিন্নভাবে হেল্প করতে পারে। আমরা প্রযুক্তিগতভাবে আগাতে পারি, ফাইনের ব্যবস্থা করতে পারি, তাই না? হ্যাঁ, আমরা ফাইনের ব্যবস্থা করতে পারি। ইমপ্লিমেন্টেশন অফ ল বা রুলস এন্ড রেগুলেশনস যেগুলো দিয়ে মানে কিছু, যেমন একটা জিনিস আমি গুড চয়েস, ইমপ্লিমেন্টেশন অফ ল, এটা লিখলেই তোমার একটা গ্রিন মার্ক চলে আসবে। হ্যাঁ বলো। যেমন ম্যাম আমাদের যে মেট্রো রেল স্টেশন, তারপরে ইন্ডিয়া আমি গেছিলাম তখন মেট্রো রেল স্টেশন দেখছি, ওই জায়গায় যদি নর্মালি কেউ স্পিড করে বা থুতু ফালায়, তাইলে সাথে সাথে ওই জায়গায় কিভাবে ওনারা মানে সিসিটিভিতে নিয়ন্ত্রণ করে 2000 টাকা পর্যন্ত জরিমানা হয়ে যায়। এটার জন্য মনে করেন যে ওই জায়গাগুলো একদম ক্লিন থাকে। হ্যাঁ, তো এই সমস্ত যেমন একটা বোতল ফালানো পানির ভেতরে, যেমন সাপোজ আমি বান্দরবন গেলাম, যে জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওই জায়গায় আমি পানির মধ্যে একটা বোতল ফালাই দিলাম, আর আমরা জানি যে প্লাস্টিক পলিউশন কতটা ডেঞ্জারাস। তো এই ক্ষেত্রে এমন ভাবে ল ইমপ্লিমেন্টেশন করা যায় যে যাতে মানুষ এই জিনিসটা নাই করে। কারণ ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ট্যাক্স বাড়ানো মানে হচ্ছে গরিবের পেটে লাথি দেওয়া, সোজা কথা। আচ্ছা, হ্যাঁ, ইয়েস ম্যাম। ওকে ওকে, সো আমি খুব সুন্দর দুটো ডিসকাশন পেলাম, ঠিক আছে? এবার থ্যাংক ইউ দুজনকে অনেক ধন্যবাদ। সো দেখো, এই যে ওদের ওয়ার্ড চয়েসটা দেখো, ওদের থিঙ্কিং এর ডেপথটা দেখো, ঠিক আছে? ওরা কতদূর গিয়ে ভাবছে। এটাই তোমাকে এমন কোনো টপিক দিবে না যে নিয়ে তুমি মানে নাথিং ইউ নো এনিথিং, এরকম কিছু না। এরকম টপিক দিবে। বাট এই যে ইমপ্লিমেন্টেশন ল অফ জুনায়েদ বলতেছি, জিসান অনেক সুন্দর একটা ফ্রেজ ইউজ করছে, শ্রেয়ার কথার মধ্যে বেশ ডেপথ ছিল। আমি তো কিছু মার্ক করে বললাম। এই টাইপের তোমাকে লজিক এনে তোমাকে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা অলরেডি 3 টাইপের দেখলাম, অপিনিয়ন দেখলাম, প্রবলেম সলিউশন দেখলাম, ডিসকাসেরও একটা দেখলাম। হ্যাঁ, বোথ সাইড। এবার একদম লাস্টের টপিকটায় যাও, একদম একদম হোয়াটসঅ্যাপে যেগুলো দিয়েছি লাস্টের টপিকটা। In some countries, boys and girls are educated separately after the age of about 10 years old. Discuss this view and give your opinion. এটার বাংলাটা কে বলবে? বাংলাটা হচ্ছে সৌরভ ভৌমিক আছো? সৌরভ ভৌমিক, সৌরভ, can you hear me? Yes ma'am. হ্যাঁ সৌরভ, এটার বাংলাটা কি? In some countries, boys and girls are educated separately. বাংলা হচ্ছে ম্যাম কিছু দেশে ছেলে মেয়েদের আলাদাভাবে পড়াশোনা 10 বছর পরে 10 বছর বয়সের পরে আলাদাভাবে পড়ানো হয়। হ্যাঁ, give an opinion, মানে নিজেদের মতামত। এই ভিউটা নিয়ে তুমি ডিসকাস করো। প্রথমত হচ্ছে ভিউটা কি, কিছু দেশে এরকম ছেলে মেয়েদের 10 বা নিয়ারলি 10 এই বয়সের পরে আলাদা পড়ানো হয়। আচ্ছা, এরকম আছে, ওরা 10 বছর পর্যন্ত একসাথে পড়লো, এরপরে পুরো দেশেই ওই সিস্টেম নাই যে ছেলে মেয়ে একসাথে পড়বে। এটা ধর্মীয় কিছু জিনিস আছে, যাই হোক। বাট এটা একটা ওরা কথা বলেছে এবং ডিসকাস দিস ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন। এটা কিন্তু সেই পলিগ্যামি মনোগামির মতো হয়ে গেছে। হ্যাঁ, একটু ক্লিশেড, একটু কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, এরকম টপিক আমি মন চাইলে তোমার ব্রেন খোলানোর জন্য চাইলে দিতেও পারি। ইফ ইউ আস্ক মি, আই solely wholeheartedly believe on co-education, মানে ছেলে মেয়ে একসাথে পড়বে। I would rather focus on moral values rather than confining them according to their gender. If you ask me, এটা আমার জাস্ট একটা সিম্পল লজিক। ইউ মাইট হ্যাভ ইউর লজিক। হ্যাঁ, সো আমি আবার সময় দিচ্ছি 10:35 বাজে, জাস্ট 5 মিনিটস। এখানে ডিসকাস করতে বলছে, ভিউটা ডিসকাস করতে বলছে। এখানে কিন্তু অনেক ক্রিটিক্যালি চিন্তা করতে হবে এবং তোমার অপিনিয়ন দিতে হবে। জাস্ট বললেই হবে না যে অবশ্যই আলাদা পড়া উচিত বা না আলাদা পড়া উচিত। তোমাকে ইউ হ্যাভ টু জাস্টিফাই এবং কিছু এক্সাম্পল দিবা যে হ্যাঁ আমার দেশে মাদ্রাসাগুলোতে তো এরকম করা হয়, বাট মাদ্রাসার স্টুডেন্ট আসলে খুবই, এই কথাগুলো বললে আসলে মানে
একটু ভয় পাওয়া লাগে, বাট এরকম তুমি কিছু এক্সাম্পল দিতে পারো, ঠিক আছে? সো টেক ইউর টাইম, আই এম গিভিং ইউ 3 to 4 or 5 minutes. ওকে, সো ক্লাস 10 বাদ দাও বা 10 বছর বাদ দাও, ছেলে মেয়েদের আলাদাভাবে পড়া উচিত, এটার সাথে অ্যাগ্রি কারা করো, রেজ ইওর হ্যান্ড। ছেলে মেয়েদের আলাদাই পড়া উচিত, যারা অ্যাগ্রি করছো রেজ ইওর হ্যান্ড। তৌহিদ, ওকে, প্লিজ প্লিজ, আমি আসলে মানে দুই পক্ষই চাচ্ছি, তাহলে ডিসকাশনের সুবিধা হয়। আলাদা পড়া উচিত তৌহিদ বলছে, জাস্ট তৌহিদ। ওকে, বাট অ্যাগ্রি করো, সরি ডিসঅ্যাগ্রি করো কারা, যে না, regardless of their age or gender, students should study together. Okay, many people are raising their hands. Good. এবার শারিয়ার আছো তাই না? এমডি শারিয়ার। Yes ma'am. শারিয়ার, হ্যাঁ বলো। এখানে ধরো এটা তোমার পরীক্ষা আসছে, ধরো থার্ড কুইজই আমি দিছি, ঠিক আছে? যে স্টুডেন্ট, ধরো আমি বলছি, আমি ম্যাডাম, আমি মনে করি স্টুডেন্টদের একটা বয়সের পরে আলাদা আলাদা পড়া উচিত অ্যাকর্ডিং টু দেয়ার জেন্ডার। বা এখন যে ওই যে এর যে খুব ব্যাপারটা চলতেছে ট্রান্সজেন্ডারের ব্যাপার, এটা নিয়েও আমি টপিক এলজিবিটি না, এলজিবিটি আর ট্রান্সজেন্ডার একটা। সো এনিওয়ে, সো যেটা বলছিলাম যে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের দেশে এলজিবিটি কে এখন যতটা ইয়ে করা হচ্ছে, থাক এগুলো বলবো না। আমি পার্সোনালি আসলে মানে হিউম্যান রাইটের পক্ষে, সো এখানে ধর্মীয় কিছু ব্যাপার আছে। ওকে, সো ম্যাডাম ইন্টারনাল জিনিসপত্র একটু বিগড়াই না, শুনি না জিসান। না ম্যাডাম, বললাম ওই ইন্টারনাল জিনিসপত্রগুলো একটু ভেজাইলে আর কি। হ্যাঁ, এরকম টপিক দিয়ে দিতে পারি, জাস্ট দেখবো তোমরা কি বলো। ওকে, শারিয়ার বলো যে তোমার কি মনে হয় এটার পক্ষে না বিপক্ষে, এবং পক্ষে বা বিপক্ষে হলে কেন? এখানে শুধু তোমার অপিনিয়ন তোমাকে ডিসকাস করতে বলছে, ক্রিটিক্যালি বলো, শ্যালো কথা বলবো না বাচ্চাদের মতো। ওকে ম্যাম, এইখানে অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টদের ছেলে বা মেয়ে আলাদা হয়ে পড়ার যে ইয়েটা, যে 10 বছর পরে ওরা আলাদা পড়বে, বা 10 বছর পর থেকে ছেলেরা একটা আলাদা, ছেলেদের জন্য একটা আলাদা ইয়ে স্কুল কলেজ বা ভার্সিটি, মেয়েদের জন্য আলাদা, আমি এটা প্রেফার করি না। বাট কারণ হচ্ছে একটা সময় যে জব সেক্টরে যখন যাবে তাদের, তখন তো আর ছেলেদের জন্য আলাদা কোনো জব বা মেয়েদের জন্য আলাদা কোনো রকম সেপারেটলি জব থাকবে না। জব একটা পয়েন্ট, ওকে, জব সেক্টরে তো কম্বাইন্ড জবটা হবে। এরপরে কিছু ক্ষেত্রে ম্যাম যে জিনিসটা থাকে, ছেলে মেয়ে একসাথে পড়লে হয় কি, তাদের ভিতরে একটা ফ্রেন্ডলি মন মানসিকতা কাজ করে। বাট ছেলে আর মেয়ে যদি সেপারেটলি পড়াশোনা করে, তো তাদের ভিতরে ওই বিপরীত জেন্ডারের প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন থাকে, যেটাতে আরো হচ্ছে ওই কম্বাইন্ড স্টাডি থেকে ম্যাম জিনিসটা আরো বেশি রাফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, গুড লজিক, এটাকে তোমার এক্সটেন্ড করতে হবে। এবার আমি তৌহিদের কাছ থেকে শুনতে চাচ্ছি, তৌহিদের আলাদা ভিউজ আছে। তৌহিদ, জাস্ট বি ইয়োরসেলফ, হিয়ার নো ওয়ান ইজ জাজিং ইউ। তুমি যদি খাতায় লিখতে পারো, ইউ উইল হ্যাভ দ্য নাম্বার। তৌহিদ, প্লিজ, আর ইউ হিয়ার? ইয়েস ম্যাম। ওকে ওকে, প্লিজ গিভ ইউর রিজনস। ম্যাম, আমাদের মানে আমার কথা হলো সব সময় দরকার নেই, তবে 10 বছর পরে অন্তত কলেজ লাইফ পর্যন্ত একটা মেয়ের আলাদা পড়লে ভালো হয়। যে নাইস পয়েন্ট। তুমি এখানে এইভাবে চিন্তা করছো যে একটা সার্টেন এজ পর্যন্ত আলাদা পড়া উচিত। ওকে, মানে আমরা মানে কলেজ লাইফ পর্যন্ত, ম্যাডাম কথা না যে পাখা গজায়, তো যেন কলেজ, তো এই সময়তে আমরা অনেক সময় ভুলভাল কাজ করে বসি, মানে তো এই সময়টাতে কিছু মোরাল ভ্যালু আলাদাভাবে শিখালে, ইউনিভার্সিটিতে গেলে আমরা ম্যাক্সিমাম ম্যাচিউর হয়ে জিনিসগুলা বুঝি, কিন্তু কলেজ লাইফে, স্কুল লাইফে বুঝি না। তো যেন আমরা ভালোভাবে বুঝে তখন ভার্সিটি লাইফে গেলে
তখন বিষয়গুলো আমরা ভালোভাবে কোপ আপ করতে পারবো। এই জন্য আলাদা করে পড়া উচিত। ওকে ওকে, আমি ভাবছি তুমি আরো ক্লিশেড ওয়েতে বলবা, বাট তুমি এক্সেলেন্ট ভাবে বলছো। হ্যাঁ, আই লাভড ইট। মানে তুমি যেটা বলছো যে একটা সার্টেন টাইম পর্যন্ত দেয়ার শুড বি সাম বাউন্ডারিজ, তাই না? তুমি সেটা বোঝাতে চাইছো, যদিও এটার এগেইনস্টে কথা আছে যে আচ্ছা এনিওয়ে লেটস টক অ্যাবাউট দ্যাট। হ্যাঁ বলো শাহরিয়ার, বলো। এখানে আমার একটা কোশ্চেন আছে, যেটা তৌহিদ বললো যে একটা সার্টেন টাইম পর্যন্ত, যে কলেজ লাইফ পর্যন্ত একটা মেয়ে বা একটা ছেলের আলাদা পড়া উচিত। তুমি কি বলবা? তো এই মেয়ে বা এই ছেলেটা যখন কলেজ লাইফ পর্যন্ত একা একা পড়ে বড় হবে, ভার্সিটি লাইফে হুট করে ম্যাম তার তো কোপ আপ করতে প্রবলেম হবে না? এই জায়গায় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, মানে একবারে ওই যে হ্যালো, হ্যাঁ আমি বলি যে আমি বাঘ স্কুলে যেমন খাঁচার ভিতরে থাকার পর শাহরিয়ার একটু লাফালাফি করে বেশি। আমি বলি শাহরিয়ার, আমি একটু বলি, কারণ আমার স্কুল বাংলাদেশ ব্যাংকের স্কুল। তো এই জায়গায় আমরা ক্লাস 3 পর্যন্ত মানে একসাথে পড়তাম, ছেলে আর মেয়ে একসাথে কম্বাইন্ড ক্লাস করতো ক্লাস 3 পর্যন্ত। এরপরে ডিভাইড হয়ে যেত, মানে ছেলে মেয়েরা আলাদা ক্লাস হইতো, মানে আলাদা ক্লাস বলতে কি শিফট সিস্টেম, মর্নিং আর ডে। তো এই জায়গায় মর্নিং ডে ভাবে চলছে। আবার আমি যেই কলেজে পড়ছি ওই কলেজে কম্বাইন্ড, আবার আমার ফ্রেন্ডরাই পড়ছে হলো যে জায়গায় মানে শুধুমাত্র ছেলেদের কলেজ, সেন্ট গ্রেগরি। তো এই জায়গায় একটা জিনিস আমি খেয়াল করছি যে এই 10 বছর পর্যন্ত আমরা যে ছেলে মেয়ে একসাথে পড়ছি এই জায়গায় কোনো সমস্যা নেই, বাট এরপরে একটা ছেলে আর একটা মেয়ে দুজনের কমফোর্ট জোন আলাদা, দুজনের লাইফের সিস্টেম আলাদা। তো একজনের সাথে আরেকজনের যদি কম্বাইন্ডলি আমরা পড়াইতে যাই বা শিক্ষা দিতে যাই, কারণ এই জায়গায় কিন্তু শুধুমাত্র স্কুল একাডেমিক শিক্ষারই একটা জায়গা না, এই জায়গায় আরো অনেক কিছু শিখতো, একটা মানুষের ভিত্তিটা গড়ে তোলে এই জায়গায়। তো একটা মেয়ের মেন্টালিটি, একটা মেয়ের আচরণ বা একটা ছেলের মেন্টালিটি, ছেলের আচরণ, এইটা দুই পাশ থেকে আলাদা আলাদাভাবে একটা প্যারালালি মানে বিল্ড করা উচিত। বাট এই জায়গায় যেটা দরকার যে আমি শুধুমাত্র ছেলেদেরকে পড়াইতে, সেই জায়গায় ছেলেদেরই মন মানসিকতা, মহিলাদের প্রতি কীভাবে রেসপেক্ট করতে হয়, কীভাবে ধ্যান ধারণা থাকতে হয়, এই সমস্ত জিনিসগুলো শিখাইতে হয়, এগুলি স্কুলে শেখানো দরকার। আর ওই যে এজটা, ওই এজটার মধ্যে একটা রেস্ট্রিকশনস থাকা দরকার, নাহলে পরবর্তীতে মানে সমস্যা ক্রিয়েট হতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যখন একটা স্টুডেন্টের রেসপেক্ট শেখাবো, একটা স্টুডেন্ট আরেকজনের সাথে কীভাবে মিশতে হয়, কীভাবে ভ্যালু দিতে হয়, এই সমস্ত জিনিস শেখাবো, ভালো খারাপের একটা জ্ঞান দিব। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে সে যখন চাকরি খেতে যাবে, যেমন ইউনিভার্সিটিতে সব জায়গায় কম্বাইন্ড, এই জায়গায় এসে আমরা মিশতেছি, আমরা একটা মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট পাইতেছি। তো এমন না যে এই এনভায়রনমেন্টে আইসা আমাদের মিশতে অনেক কষ্ট হইতেছে বা প্রবলেম হইতেছে। আমার কাছে মনে হয় যে এজ রেস্ট্রিকশনসের এই জায়গাটার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হলো যে এই ছেলে আর মেয়ে এই সমস্ত জেন্ডার এর সম্পর্কে একটা জ্ঞান, একটা পরিপূর্ণ জ্ঞান থাকা মানুষের। হ্যাঁ, গুড লজিক। এটাই যদি তুমি ইংলিশে প্রেজেন্ট করতে পারো, ইউ উইল হ্যাভ দ্য নাম্বার। আর এমনিতে তোমার থিঙ্কিং আমার ভালো লাগছে। আর একটা এর থেকেও খুব প্রিসাইজ একটা টপিক হচ্ছে যে কো এডুকেশন, মানে মেল ফিমেল একসাথে পড়বে। আমি পার্সোনালি এটা বিশ্বাস করি। সো কো এডুকেশনে আবার করে কি এক সাইডে মেয়ে এক সাইডে ছেলে, এটা একটা আমি রাইটিং এরই একটা টপিক দিছি যে একসাথে এক সাইডে মেয়ে এক সাইডে ছেলে, এটারই বা কি দরকার বা দরকার কিনা, বা একসাথে বসলেই বা ওই ক্লাস টাইমে কি এমন হয়ে যাবে। হ্যাঁ, এরকম আমি একটা টপিক দেখছি, ওটা আমি খুঁজে পাইনি, ওটা আমি খুঁজছিলাম, এটা না দিয়ে আমি ওইটা দিতে চাইছিলাম যে তুমি একসাথে পড়তেছো বা তোমার ক্লাসরুমে একসাথে বসলেই বা এমন কি, তো কিছু ছেলের বা কিছু মেয়ের পার্সোনাল চয়েস থাকতেই পারে, দেন হি অর শি ক্যান হ্যাভ হিজ অর হার প্লেস, বাট এরকম ডিভাইড অ্যান্ড রুল করে দেওয়ার কি লজিক, এরকম অনেক কিছু লজিক আছে। সো যাই হোক, এই টাইপের টপিকে কথা বললে কথা অনেক লেন্থি হয়ে যাবে, অনেক লজিক চলে আসবে। বাট আবার আমরা গোয়িং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যে এসে, তো এসে টপিকগুলো এমনই হবে, ঠিক আছে? তো 5টা টাইপ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি 5টারই মোটামুটি এক্সাম্পল দিছি, ডাবল কোয়েশ্চেনটা দিব না, আসবেও না। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চলে আসবে, প্রবলেম সলিউশনটা চলে আসলো। আবার ডিসকাশনটা যখনই বলবে ডিসকাস বোথ ভিউস, ইউ হ্যাভ টু ডিসকাস বোথ দ্য সাইডস, যে একটা ডিসকাস করে তোমার অপিনিয়ন দিবে, তুমি ভালো করে প্রশ্ন পড়বা দয়া করে। যখন বলবে ডিসকাস বোথ দ্য ভিউস, তোমার দুটা মানে কিছু মানুষ এটা মনে করে, কিছু মানুষ ওটা মনে করে, ওই দুই সাইডের মানুষ নিয়ে কথা বলে দেন তোমার অপিনিয়ন আসবে, শুধু অপিনিয়ন দিয়ে বসে থাকবা না, ঠিক আছে? আর লেখার মধ্যে তোমার কোহেরেন্স এন্ড কোহেশন, যেটা বুঝাইলাম, যে ধরো আসছে ফ্লাইটের কথা, হ্যাঁ ফ্লাইট আর পলিউশনের কথা, তুমি লিখতেছো না মেয়েদের সেফটিরও দরকার আছে, ফ্লাইটে যদি কিছু একটা হয়ে যায়, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, ট্যুরিজম এরকম হবে, বাট তুমি তোমার কন্টেন্টের মধ্যে থাকবা, মানে তোমার লেখাটা কোহেরেন্ট হতে হবে, কোহেশন থাকতে হবে। তুমি টপিক ছেড়ে অন্যদিকে চলে গেলা, তোমার উইমেন সেফটি নিয়ে কথা বলতে ভালো লাগতেছে, কিন্তু ওখানে তো যায় নাই, কথা হচ্ছে পলিউশন নিয়ে, ঠিক আছে? এবং সেটা ট্যাক্স আরোপ করা নিয়ে কথা হচ্ছে। এবার টাস্ক অ্যাচিভমেন্টের ব্যাপারটা সেটাই, তুমি টোটাল প্রশ্নগুলো যখন তোমার খাতায় কভার করবা, দ্যাট ইজ ইউ জাস্ট অ্যাচিভড ইউর টাস্ক, ঠিক আছে? এরপরে লেক্সিক্যাল রিসোর্স এন্ড গ্রামার, ওটা নেক্সট ক্লাসে দেখাবো। সো আজকে যে কয়জন আছো 43 এখন আছো, এটা জাস্ট লাস্ট 10 মিনিটসে 43 হয়েছে।
শুরু থেকে যে 30 পিপল আর হিয়ার, মোটামুটি ধারণা হয়েছে না যে এসেটা আমি কিভাবে আমার ব্রেনকে কি বলা ওটাকে, ব্রেনকে আমি ট্রেন করব লেখার জন্য, এসেটা আমি কিভাবে প্রেজেন্ট করব আমার খাতায়, আইডিয়া আসছে না? আসা উচিত। মানে জাস্ট তুমি জেনারেল কথা বলবা না, তুমি অ্যাটলিস্ট কম লজিক বলো, 3টা লজিক বলো, 2টা লজিক বলো, বাট এক্সপ্লেইন ইট। আর একজনও উদাহরণ দিতে পারো না, এটা আমি খেয়াল করলাম। উদাহরণ 1-2 মনে হয় দিছো, বাট উদাহরণ দিতে হবে। হ্যাঁ, এটা একটা টেকনিক। আমি যখন লেখার কিছু পাইতাম না, আমি উদাহরণ দিতাম, এবং উদাহরণের মধ্যে এমন এমন ওয়ার্ড ইউজ করতাম, এক্সামিনার ফিদা হয়ে যাবে। হ্যাঁ, ইউ ক্যান ট্রিক ইউর এক্সামিনার। আর তোমার লাইফ এক্সাম্পল নাই, দ্যাট ডাজন্ট মিন যে তুমি দিতে পারবে না। জাস্ট ফ্যাব্রিকেট ইট, তুমি এটাকে বানাও। ঠিক আছে, এক্সাম্পল দিতে হয়, তাহলে তোমার লেখাটাকে আরো বেশি কানেক্টেড মনে হয়। ঠিক আছে, ওকে। সো এর মধ্যে যারা আইএলস দিছো দে নো অলরেডি। আমি আইএলস এর মার্কিং আর অনেক ঝামেলা আছে, মতো ডিটেইলে যাই নাই। তুমি ফাইনালে টার্গেট করে তোমাকে বলছি, এবার তুমি লিখে আসবা যেমন তেমন, ইন্ট্রোডাকশনের বালাই নাই, মেইন বডির বালাই নাই, লাস্টে কনক্লুশনের বালাই নাই, বাট বের হয়ে তুমি বলবা যে এমন এসে লিখছি ম্যাডাম 20-এ আমাকে 19 দিবে। ধরো 20 মার্কে আসবে না, ধরো 13 বা 15তেই দিলাম, মানে 13তে ম্যাডাম আমাকে 11 দিবেই। অ্যাকচুয়ালি তুমি ফরম্যাটে ভালো নয়, তোমার কথাই লজিক্যাল, ইউ ডোন্ট হ্যাভ এন এক্সাম্পল, তখন কিন্তু মার্ক ভালো আসবে না। ঠিক আছে, সো ফাইনালে রিডিংটা আসলে আনপ্রেডিক্টেবল। যেমন ওই যে স্বাগতর কথা আমি প্রত্যেক ক্লাস এক্সাম্পল দিই, স্বাগত কুইজে এত ভালো করছে, 15টাই হয়েছে, ও ছাড়া কেউ 15 পায় নাই ফর এক্সাম্পল, বাট সে মিডে গিয়ে খারাপ করে ফেলছে। সো রিডিংটা খুব আনপ্রেডিক্টেবল, ওই প্যাসেজ তোমার কঠিন বা সহজ হইতেই পারে, বাট রাইটিংটা মোস্টলি প্রেডিক্টেবল। তুমি জানো কেমন টপিক আসবে, ইটস ইন, মানে এটা তোমার মাইন্ডে, তোমার হাতে আছে, ইউ হ্যাভ টু জাস্ট রাইট। ওকে, সো জিসান, অ্যাটেন্ডেন্স কি নাও লাগবে নাকি? সবাই আসো, 5 জন নাই, তাই না ম্যাম? এসএতে কি অ্যানালজি ইউজ করা যায়? অবশ্যই, অ্যানালজি মানেই তো এক্সাম্পল, অবশ্যই তুমি অ্যানালজি ইউজ করবা। এটা জিসান প্রশ্ন করছো, গুড। অ্যানালজি অবশ্যই ইউজ করবা। না ম্যাডাম, স্বাগত, আমার মাথায় এত ভালো বুদ্ধি কেমনে ভাই? হ্যাঁ, অ্যানালজি তো অবশ্যই করবা। হ্যাঁ, অ্যানালজি করবা। সিনোনিম, যেমন আমি বললাম না, মেইন আইএলস এর মার্কিং মানে কত কাহিনী। এক শব্দ তুমি যদি বারবার ইউজ করো, প্রত্যেকটা রিপিটেড ওয়ার্ডের জন্য তোমাকে নেগেটিভ মার্কিং করা হয়। এক শব্দ বারবার না, রাদার ইউ ক্যান ইউজ সিনোনিম। আমি অত ক্রিটিক্যালি না দেখলেও বেসিক জিনিসগুলো দেখবো। তো জিসান যেটা বলছি, হ্যাঁ স্বাগত, ইউ ক্যান ইউজ দ্যাট, গুড পয়েন্ট। বাকি আছে কে কে বলো তো? মানে আমার ওই এক এক করে ঘুটঘুট করে ডাকতে ইচ্ছা করতেছে না। 45 পিপল আর হিয়ার। আচ্ছা জিসান, রায়া মেয়েটা তোমাদের সেকশনে না? রায়া? হ্যাঁ ম্যাম, আমাদের সেকশনেই, বাট ও মেবি ড্রপ দিবে, ওর শারীরিক অবস্থা কন্ডিশন ভালো না। না, কিন্তু ড্রপ দেওয়ার ব্যাপার তো ওটা আমার হাতে দিতে হবে, আমি তো অ্যাডভাইজার, কিন্তু ওকে আমি কেন যেন রিচ করতে পারছি না। ম্যাডাম ও আপনারা অনেকদিন খুঁজছিল, মানে মেসেজ দিছে যে শায়রি ম্যাডাম আজকে আছে কিনা হ্যান তেন, কিন্তু পরে মিট করতে গেছে কিনা জানি না। প্যারেন্টস এর সাথে আমার কথা, ও একদিন আমার রুমে এসে সেন্সলেস হয়ে গেছে জানো। একদিন আমার রুমে আসছে, আমি ড্রপের ব্যাপারে ওকে সিগনেচার নিয়ে আসতে বলছি, ও সিগনেচার নিয়ে এসে আমার রুমে এসে রোজার মধ্যে ও পড়ে গেছে। আমি জীবনে কাউকে এরকম দেখি নাই। আমি সাথে আমার পাশের ম্যাডামদের ডেকে ডেকে আনছি, ম্যাডামরা স্যালাইন ট্যালাইন খাওয়াইছে, আমি খাওয়াইলাম, দেন শি স্টুড আপ। কিন্তু এরপরে কেন জানি ওকে আমি রিচ করতে পারি নাই। একটু তোমরা পাইলে ঠিক আছে, আমাকে একটু বললো যে ম্যাডাম খুঁজতেছে। আমি প্যারেন্টস এর সাথে কথা বলছিলাম। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স জিসান একটু দেখো কোন 5 জন নাই, আমাকে দিয়ে দিও, ঠিক আছে ম্যাম? একটু ওয়েট করতে হবে, আমি স্ক্রিনশট নিয়ে নিই। শিওর, জাস্ট কোন 5 জন নাই। আমি জানি রে ভাই, স্ক্রিনশটে হয় না। The people who are absent today, ওই কয়টা দাও। আর সবাই আছে খুব কনস্ট্যান্টলি। ও অর্ঘ ছিল, আরাফাত ছিল, ওদের সাথে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু যে স্ক্রিনে আমি যাদের দেখি তাদেরকে ডাকছি। ধ্রুব ছিল, আরাফাত, অর্ঘ, ধ্রুব, দিশাত ছিল, ওরা ভালো কথা বলে। ওই যে ম্যাম, আমি রিজন দিছি যে why AI cannot replace teachers। হ্যাঁ, পূজা, রিফাতুল, সাদিয়া, সঞ্জিদা, স্মৃতি, শ্যামন্তী, শাফিন, সবাইকে ডেকে তো পারবো না, বাট আমার মনে হচ্ছে আই শুড হ্যাভ কলড ইউ। হচ্ছে জিসান? জি ম্যাম, কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। নেক্সট ক্লাস জানি না কিভাবে হবে, যেভাবেই হোক আমরা এই রাইটিং নিয়ে আরেকটা ক্লাস পাবো, দেন কুইজে চলে যাবো, ঠিক আছে? অনেকেই আছো, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।